বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে 1 নম্বর লাইভ ক্লাস। যেহেতু এটা প্রথম ক্লাস, আমরা এই ক্লাসের সম্পূর্ণ চ্যাপ্টারের যত প্রকার বেসিক আছে, বেসিক বিষয়গুলো হাতে কলমে লিখে বোঝার চেষ্টা করব। বেসিক বোঝা হয়ে গেলে আমরা গুরুত্বপূর্ণ 2টা অঙ্কের সমাধানও করব ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে কোনো শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখলে বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধরেই ক্লাসগুলো দেখো, আর প্রত্যেকটা বিষয়ে আমি সহজ করে উপস্থাপনা করব। তাহলে চ্যাপ্টারের নাম অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। সম্পূর্ণ চ্যাপ্টারের অঙ্কের সমাধান করার জন্য প্রথম ক্লাসের গুরুত্বটা খুব বেশি, কারণ এই ক্লাসে বেসিক আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমাদেরকে এই চ্যাপ্টারে মূলত 3টা অঙ্কের সমাধান করতে হবে। একটা হলো অ্যাবজর্পশন কস্টিং, আরেকটা হলো ভেরিয়েবল কস্টিং। তো ভেরিয়েবল কস্টিংয়ের আরও একটা নাম আছে ডিরেক্ট কস্টিং। তাহলে আমরা বুঝতে পারলাম ভেরিয়েবল কস্টিং, ডিরেক্ট কস্টিং দুইটাই সমার্থক শব্দ, যে কোনোটা দেওয়া থাকতে পারে, দুইটাই একই নিয়ম। 3 নম্বরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই 3টা অঙ্কের সমাধান আমাদের করতে হবে। 3টা অঙ্কের সমাধানের জন্য কিছু ওয়ার্কিং আমাদের করার প্রয়োজন পড়তে পারে অঙ্কের মধ্যে। 1 নম্বরে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। এগুলা দেখে কঠিন ভাবার কোনো কারণ নাই, ক্লাস দেখলে একেবারে সব সহজ হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড, অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যাথ সমাধান করার নিয়ম, ভেরিয়েবল কস্টিংয়ে ম্যাথ সমাধান করার নিয়ম, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার নিয়ম। তো এগুলা দেখে কঠিন ভাবার কোনো কারণ নেই, এগুলো একেবারে সহজে বুঝতে পারবেন। শর্ত হলো ধৈর্য ধরে 1 সেকেন্ডও টানা যাবে না, ক্লাসগুলো দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার যে এই চ্যাপ্টারে আমি কোন কোন অঙ্কের সমাধান করব। অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং, ডিরেক্ট কোস্ট মানে ভেরিয়েবল কস্টিংয়ের আরেকটা নাম ডিরেক্ট কস্টিং, এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন এই ক্যালকুলেশন অফ সেলস ইউনিটটা আমি তোমাদের এখানে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। আমাদের অঙ্কের প্রয়োজনে অনেক সময় দেখা গেছে যে কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা বাইর করার প্রয়োজন, অথবা কি পরিমাণ সমাপনী মজুদ আছে এন্ডিং ইনভেন্টরি সেটাও বাইর করার প্রয়োজন। তারপর প্রোডাকশন, ওপেনিং ইনভেন্টরি, যে কোনোটা বাইর করার প্রয়োজন পড়তে পারে অঙ্কের মধ্যে। তখন একটা সূত্রের মাধ্যমে আমরা চাইলে যে কোনোটা বাইর করতে পারি। যেমন এটার উদাহরণটা যদি এখন দেই, তাহলে তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করো, সেলস ইউনিট, ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। মনে করো কোনো কোম্পানির মধ্যে ওপেনিং ইনভেন্টরি আছে 10 ইউনিট, প্লাস প্রোডাকশনের বাংলা অর্থ হলো উৎপাদন, কি পরিমাণ উৎপাদন করা হয়েছে। প্রোডাকশনের আরও একটা নাম আছে যেটা তোমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটু পরেই জানবেন। কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ, মানে ধরে নাও জানুয়ারির 1 তারিখে যেটা মজুদ আছে, যেই প্রোডাক্ট মজুদ আছে ওপেনিং ইনভেন্টরি 10 ইউনিট, প্রোডাকশন উৎপাদন করা হয়েছে আরও 20 ইউনিট। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে এখন পর্যন্ত টোটাল কত ইউনিট হলো? 10 এবং 20, 30 ইউনিট। কিন্তু বছরের শেষে দেখা গেল যে 5 ইউনিট এখনও বাকি আছে। এখন বিক্রি হয়েছে তাহলে কত ইউনিট? তো দেখো, ওপেনিং ইনভেন্টরি 10 ইউনিট, প্রোডাকশন 20 ইউনিট, টোটাল হলো 30 ইউনিট। বিক্রয়ের জন্য, বিক্রয় করার পরে 5 ইউনিট বাকি আছে। তো আমি যদি 30 থেকে এই 5 ইউনিট যদি বিক করে দেই, এই 30 থেকে যদি বিক করে দিই, তাহলে যে 25 ইউনিট, এটাই সেলস ইউনিট, মানে বিক্রয় হয়েছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম 5 ইউনিট।
10 এবং 20 30, 30 থেকে যদি আমি 5 বিয়োগ করি 25। এখন আমি একটু আগে বলেছি যে এই সূত্রটার মাধ্যমে তুমি চাইলে যে কোনোটা বাইর করতে পারো। তো যে কোনোটা বাইর করতে পারি, ধরে নিলাম আমার অঙ্কের মধ্যে সেলস ইউনিটও দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, ইন্ডিং ইনভেন্টরিটা দেওয়া নেই। যেহেতু ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই, ধরে নিলাম দেওয়া নেই, তো এটা এখন কিভাবে বাইর করব? তখন সংক্ষেপে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি। সেলস ইউনিট এটাকে এস দ্বারা প্রকাশ করা হলো, ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি এটাকে ও দ্বারা, তারপর হচ্ছে প্লাস প্রোডাকশনকে পি দ্বারা, মাইনাস ইন্ডিং ইনভেন্টরিকে ই দ্বারা প্রকাশ করা হলো। সেলস ইউনিটের পরিমাণ হচ্ছে 25 ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি এর পরিমাণ এখানে 10 প্লাস প্রোডাকশনের পরিমাণ 20, ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ 5 মনে করো দেওয়া নেই। তো এটা এখন আমাদের বাহির করতে হবে। অতএব এই যে মাইনাসের এটা প্লাসের ই করে সমানের ডান থেকে বামে নিয়ে আসলাম। 10 আর 20 যোগ করলে 30, আর 25 আছে এখানে প্লাসের, এটা নিয়ে আসো মাইনাসের করে, এই জন্য মাইনাসটা দিয়ে দিলাম। অতএব এই ইন্ডিং ইনভেন্টরি 30 থেকে 25 বিয়োগ করলে 5, যেটা এই 5 এবং এই 5-এ দেখো ইন্ডিং ইনভেন্টরি মিলে যাচ্ছে, মানে এই সূত্রের মাধ্যমে তুমি যে কোনোটা বাইর করতে পারতেছ। আচ্ছা, এটা গেল। তারপরে পরবর্তী ওয়ার্কিংটা নিয়ে আলোচনা করছি। পরবর্তী ওয়ার্কিং আলোচনা করার আগে কিছু বিষয় তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরো কোনো একটা কারখানাতে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করা হবে, তো প্রোডাক্ট উৎপাদন করার জন্য উৎপাদনের কিছু ব্যয়ের প্রয়োজন আছে। সেই ব্যয়গুলোর নাম কি হতে পারে সেটা এখন তোমাদের জানা প্রয়োজন। ব্যয়গুলা কি নাম হতে পারে? ব্যয়গুলোর নামের মধ্যে 1 নম্বরে র মেটেরিয়াল। মেটেরিয়াল বা কাঁচামালের প্রয়োজন, মানে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য তো কাঁচামালের প্রয়োজন আছে। 1 নম্বরে এইটার প্রয়োজন। 2 নম্বরে লেবার অথবা শ্রমিকের প্রয়োজন আছে। 1 নম্বরে কাঁচামাল প্রয়োজন, 2 নম্বরে লেবার অথবা শ্রমিকের প্রয়োজন, 3 নম্বরে প্রয়োজন ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানা উপরিব্যয়, তো এগুলোর ব্যাখ্যাটা জানার প্রয়োজন আছে। ফ্যাক্টরিতে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য 1 নম্বরে কাঁচামালের প্রয়োজন, 2 নম্বরে লেবারের প্রয়োজন, 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেডের প্রয়োজন। এই 3টা প্রয়োজন, কাঁচামাল, লেবার, এটা আমরা বুঝতে পারলাম। ফ্যাক্টরি ওভারহেড বলতে ফ্যাক্টরিতে উৎপাদন করার জন্য কি পরিমাণ ব্যয় হতে পারে, মানে কি কি ব্যয় হতে পারে। যেমন ধরো ফ্যাক্টরিতে বিদ্যুৎ খরচের প্রয়োজন আছে, এটা তো একটা ব্যয়। ফ্যাক্টরিতে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এই যন্ত্রপাতির যে অপচয় হয় এটাও একটা ব্যয়। বিভিন্ন জ্বালানি আছে ফ্যাক্টরিতে, এটাও একটা ব্যয়। তো এই যে ফ্যাক্টরিতে ব্যয়গুলো হচ্ছে সেটার নাম কারখানা উপরিব্যয় বাংলা নাম, ইংরেজি নাম হলো ফ্যাক্টরি ওভারহেড। এখন আরেকটা বিষয় আলোচনা করা প্রয়োজন। ব্যয় দুই ধরনের ব্যয় আছে। 1 নম্বর হলো ভেরিয়েবল, পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয়টা পরিবর্তন হয়। 1 নম্বর হলো ভেরিয়েবল, 2 নম্বর হলো ফিক্সড। ফিক্সড মানে স্থায়ী ব্যয়। 1 নম্বরে পরিবর্তনশীল ব্যয়, 2 নম্বর হলো ফিক্সড স্থায়ী ব্যয়। আবার কিছু ব্যয় এমন থাকে যেটার কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ ফিক্সড, এরকম কিছু ব্যয় থাকে।
তখন এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। মানে সম্পূর্ণ বিষয়টা ভালো করে বোঝানোর জন্য আমি এই আলোচনা করতেছি। ব্যয় দুই ধরনের, একটা ভেরিয়েবল, একটা ফিক্সড। তারপর কিছু ব্যয় এমন থাকে যেমন এই ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে, তখন এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। আচ্ছা, কেন আমি এগুলো এখন আলোচনা করলাম? এটার কারণ হলো ওই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম একটু আগে বলেছিলাম, সেটা হলো প্রোডাকশন বা উৎপাদন। উৎপাদন প্রতি ইউনিটে, কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় এটার সাথে সম্পর্কিত এই তিনটা: মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। তো তুমি দেখো আমাদের অঙ্কের প্রয়োজনে ওই যে তিনটা নাম ছিল, আবার দেখাই। অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং অথবা ডিরেক্ট কস্টিংয়ে এগুলা যে অঙ্কের সমাধান করতে বলা হয় মূলত ইনকাম স্টেটমেন্ট, মানে এই দুইটা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট বাইর করার জন্য বলা হয়। এই দুইটা পদ্ধতিতে অঙ্কের সমাধান করার জন্য এই ওয়ার্কিংটা করে নিতে হয় সকল অঙ্কের মধ্যে, আলাদাভাবে অ্যাবজর্পশনের জন্য, আলাদাভাবে ভেরিয়েবলের জন্য এই ওয়ার্কিংটা করে নিতে হয়। কি সেটা? যে প্রতি ইউনিটে উৎপাদন ব্যয়। এখন যেহেতু আমি বলেই দিছি যে উৎপাদনের সাথে জড়িত তিনটা ব্যয়, মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এইটা বলার কারণে তোমাদের কাছে এখন সহজ মনে হবে। কি সেটা? যে প্রতি ইউনিটের ব্যয় ডিরেক্ট মেটেরিয়াল, এটা অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলও যাবে। লেবার অ্যাবজর্পশনেও যাবে, ভেরিয়েবলে যাবে। এখানে কিন্তু প্রতি ইউনিটের ব্যয় যাবে। একটু পরে যখন আমরা অঙ্কের সমাধান করব তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সবাই বুঝতে পারবেন। তারপর ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আবার দুই ধরনের হতে পারে। দেখো, মেটেরিয়াল এটা কখন কি পরিমাণ লাগে সেটা বলা যায় না, সুতরাং এটা পরিবর্তনশীল। লেবার কখন কত শ্রমিক লাগবে, মজুরি লাগবে, এটা বলা যায় না, এটাও পরিবর্তনশীল। আর ফ্যাক্টরি ওভারহেড কিছু খরচ, এটা আবার পরিবর্তনশীল হতে পারে, ফিক্সডও হতে পারে। তো এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেটা পরিবর্তনশীল মানে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা আবার উভয়টার মধ্যে যাবে, অ্যাবজর্পশনেও যাবে, ভেরিয়েবলে যাবে। আর ওই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আলাদা করে একটা ফিক্সড দেওয়া থাকে। ওই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। এটাই পার্থক্য, এটাই হলো পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্য হলো যে উৎপাদনের সাথে সম্পর্কিত তিনটা ব্যয় আমরা জেনে গেলাম। একটা হলো মেটেরিয়াল, একটা হলো লেবার, একটা হলো ফ্যাক্টরি ওভারহেড। মেটেরিয়াল, অ্যাবজর্পশন, ভেরিয়েবল দুইটাতেই যায়। লেবার দুইটাতেই যায়। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাতে যায়, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একটাতে যায়, সেটার নাম অ্যাবজর্পশন। আর এটা ভেরিয়েবলে যায় না। অবশেষে যখন আমি এই টাকাগুলো প্রতি ইউনিটের ব্যয় যোগ করে নিব, এটা কিন্তু আমাদের অ্যাবজর্পশন আর ভেরিয়েবল কস্টিংয়ে আলাদা আলাদা অঙ্কের সমাধান করার জন্য বসাতে হবে। আপাতত শুধু এটা জেনে রাখো, দেখে রাখো। আর এখানে কি কি আসে এটা তো আশা করবো এখন তোমাদের মনে থাকবে। কি সেটা? মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ভেরিয়েবল যেটা, এটা উভয়টাতে আসে। আর ফিক্সড যেটা শুধুমাত্র এই অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। এটাই পার্থক্য। অনেক সময় অঙ্কের মধ্যে আমরা কিন্তু এখানে প্রতি ইউনিটের ব্যয় লিখব। যেহেতু তোমরা এখন অঙ্কের সমাধান করো নাই, সরাসরি না দেখালেও তো বুঝবে না, আপাতত বুঝাচ্ছি। আর যখন একটু পরে অঙ্কের সমাধান দেখাবো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রতি ইউনিটের ব্যয় যখন আমরা বাইর করব, অঙ্কের মধ্যে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা দেওয়া থাকবে, তখন নিয়ম হলো এটাকে উৎপাদন বা প্রোডাকশন দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় এখানে পাওয়া যাবে। শুধু মনে রাখো যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যদি দেওয়া না থাকে সরাসরি, তখন ফিক্সড ফ্যাক্টরি টোটাল যে টাকাটা আছে এটাকে উৎপাদন দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় আমরা এখানে নিয়ে আসবো। তারপর গুরুত্বপূর্ণ একটা ওয়ার্কিং, এটা অনেক অঙ্কের মধ্যে বা সকল অঙ্কের মধ্যেই সমাধান করতে হয়, পরীক্ষায় থাকে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড, এইটা বাইর করার নিয়মটা কি? প্রোডাকশন ইন্টু ফিক্সড কস্ট পার ইউনিট মাইনাস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল। এই সূত্রটার মাধ্যমে আমরা যদি মনে করি টাকাটা প্লাসের বের হয়েছে,
প্লাসের যদি টাকাটা বের হয় তখন আমরা এটাকে ধরে নিব ওভার অ্যাপ্লাইড, আর মাইনাসের টাকাটা বের হলে এটাকে ধরে নিব আন্ডার অ্যাপ্লাইড। আচ্ছা, এটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। মনে করো কোনো একটা ফ্যাক্টরি প্রোডাকশন হলো, কোনো একটা ফ্যাক্টরির প্রোডাকশন হলো 12,000 ইউনিট। কোনো একটা ফ্যাক্টরির প্রোডাকশন উৎপাদন হচ্ছে 12,000 ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এক ইউনিটে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 4 টাকা করে, গুণ করলে 4 × 12 48,000 টাকা। আবার ওই অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা দেওয়া আছে 50,000 টাকা, ওই অঙ্কটার মধ্যে দেওয়া আছে। তো দেখা গেল প্রোডাকশন আর ফিক্সড কস্ট পার ইউনিট, এই প্রোডাকশন 12,000 আর ফিক্সড কস্ট পার ইউনিট 4 টাকা, 4 × 12 গুণ করে 48,000 টাকা হলো। আর ওই অঙ্কের মধ্যে আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা দেওয়া আছে 50,000। এখন এটা ওই গুণফল থেকে, মানে এই দুইটার গুণফল থেকে, এই যে গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল মাইনাস করতে হবে। মনে করো আমি মাইনাস করলাম, এটা যদি মাইনাস করি তাহলে মাইনাসের এখানে কত বের হবে, মাইনাসের 2,000 টাকা বের হবে। এটা বেশি বের হলো না কম বের হলো, বেশি বের হলো। তো বেশি যে এটা কম বের হলো, মাইনাসের টাকা কম যেহেতু বের হলো, এটা আন্ডার অ্যাপ্লাইড এটার নাম। আর এখানে যদি প্লাসের টাকা বের হতো তখন এটার নাম হয়ে যেত ওভার অ্যাপ্লাইড। এখন ইনকাম স্টেটমেন্টে মনে রাখতে হবে, যদি আন্ডার অ্যাপ্লাইড পেয়ে যাই তাহলে টাকা প্লাস, ওভার অ্যাপ্লাইড পেয়ে গেলে টাকা মাইনাস। এখানে যদি মাইনাসের টাকা বের হয় এটা তো আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড হলে টাকা প্লাস করব। আর যদি এখানে প্লাসের টাকা বের হয় তখন এটা ওভার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড হলে টাকা মাইনাস করব। বাকিটা অঙ্কের মধ্যে বুঝবো। এটা গেল ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড। পার্থক্যটা কোথায় দেখব, যে দেখব উৎপাদন কত, ফিক্সড কস্ট পার ইউনিট কত, এটার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের মিল আছে কিনা। মিল থাকলে তো বাইর করার প্রয়োজন নেই, আর মিল না থাকলে দেখব টাকা বেশি না কম, বেশি হলে ওভার অ্যাপ্লাইড, কম হলে আন্ডার অ্যাপ্লাইড। তো ওভার অ্যাপ্লাইড হলে টাকা করব মাইনাস, কোথায় করব একটু পরে দেখব। আর যদি এখানে আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে টাকা করব প্লাস। যাবতীয় ওয়ার্কিং আমাদের শেষ হয়ে গেল। আমি আবার দেখাই, 3টা অঙ্কের সমাধান করতে হবে। এই 3টা অঙ্কের সমাধানের জন্য প্রথমে এই ওয়ার্কিংগুলোর প্রয়োজন পড়বে। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অথবা প্রোডাকশন কস্ট পার ইউনিট, ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম প্রোডাকশন, মনে রাখতে হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করতে হবে। এখন আসো ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, সেটা বাইর করার নিয়মটা। নিয়ম হলো শুরুতেই সার্ভিস সেলস রেভিনিউয়ের টাকা এই জায়গায় আনতে হবে। কিভাবে আনবো এটা আমরা একটু পরে দেখব। সেলস ইউনিটের পরিমাণ আর সেলস প্রতি ইউনিটে বিক্রয়ের পরিমাণের টাকা গুণ করে আনতে হয়। তার সাথে কস্ট অফ গুডস সোল্ড যোগ। কস্ট অফ গুডস সোল্ড তখন বাইর করার নিয়ম, শুরুতেই বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশনের সাথে যোগ করা হবে, যোগ করে এই টাকা। ক্লোজিং ইনভেন্টরি এখানে বিগ করতে হবে, বিগ করে যে টাকা পাবো তার সাথে আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স যদি থাকে, আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড, আনফেভারেবল বলে এটা অঙ্কের মধ্যে থাকতে পারে। আর এমনিতে যদি আমরা ওই যে ওইটার মাধ্যমে, এটার মাধ্যমে যদি ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাইর করি, যদি আন্ডার অ্যাপ্লাইড থাকে তখন যোগ করতে হবে, আর যদি হয় ওভার অ্যাপ্লাইড থাকে তখন বিগ করতে হবে। বিগ করে টাকাটা এই জায়গায়, উপরের টাকা থেকে এই টাকা মাইনাস করে যেটা পাওয়া যাবে এটার নাম গ্রোস মার্জিন। একই নিয়মে তোমাকে সকল অঙ্কের সমাধান করতে হবে। যেহেতু বলেই দিছি যে একই নিয়মে সকল অঙ্কের সমাধান করতে হবে, তাহলে আর চিন্তার কারণ কি, তুমি একই নিয়মে করবে। এখন অপারেটিং এক্সপেন্স, এই জায়গায় তোমাকে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স, সকল ধরনের ভেরিয়েবল ব্যয় এবং ফিক্সড ব্যয় যতটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে একসাথে যোগ করে তুমি এই টাকাটা এই জায়গায় লিখবে। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে নেট অপারেটিং ইনকাম তুমি এখানে পেয়ে যাবে। এখন এটা প্রয়োগ তো দেখাতে হবে, শুধুমাত্র এখানে নমুনা দেখালাম, প্রয়োগ না দেখালে তো বুঝবেন না, প্রয়োগ দেখাতে হবে। এখন আসো ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, শুরুতেই সেলস রেভিনিউয়ের টাকা,
এটা আমরা সহজে অঙ্কের মধ্য থেকে বাইর করতে পারবো। তারপর লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তোমরা যখন অ্যাবজর্পশন কস্টিংয়ে অঙ্কের সমাধান করবে, এখানে নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। আর যখন ভেরিয়েবল কস্টিংয়ে অঙ্কের সমাধান করবে, এখানে নাম হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে পার্থক্য আছে না? কোথায় কি পার্থক্য, এটা নাম শুধু আমাদের মনে রাখতে হবে। তারপর এটা আগের নিয়ম যে বিগিনিং ইনভেন্টরি প্রথমে, তার সাথে প্রোডাকশন যোগ, ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ, অবশেষে যে টাকা হবে। এই জায়গায় আন্ডার ভেরিয়েবল, এখানে স্ট্যান্ডার্ড কস্ট বলতে এই ভেরিয়েবল যে ব্যয়গুলো আছে, ফিক্সড ব্যয় কিন্তু এই ভেরিয়েবল কস্টিংয়ে আসে না। ভেরিয়েবল যে ব্যয় যদি আলাদা করে অঙ্কের মধ্যে দেওয়া থাকে বা বাইর করার প্রয়োজন পড়ে, তখন আন্ডার হলে যোগ আর ওভার হলে বিয়োগ। ভেরিয়েবল ব্যয় স্ট্যান্ডার্ড কস্ট বলা থাকতে পারে বা ভেরিয়েবল কস্ট বলা থাকতে পারে, কিন্তু এই জায়গায় হলো ফিক্সড। মানে অ্যাবজর্পশন কোস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড, আর ভেরিয়েবল কোস্টিংয়ে ভেরিয়েবল ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড। মনে থাকবে না? তো যখন তুমি এটা উপরের টাকা থেকে বিয়োগ করবে, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এখানে পেয়ে যাবে। আমি আপাতত শুধু দেখাচ্ছি, বাকিটা আমি অঙ্কে প্রয়োগ করে দেখাবো, তখন ক্লিয়ার হবে। এখন ভেরিয়েবল যত ধরনের ব্যয় আছে, ভেরিয়েবল অল এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স নয় কিন্তু। ভেরিয়েবল যত ধরনের ব্যয় আছে সেটা এইটা এখানে লিখে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের টাকা থেকে এটা বিয়োগ করতে হবে। ভেরিয়েবল যত ধরনের ব্যয় আছে বিয়োগ করে নিলে কন্ট্রিবিউশন মার্জিন তুমি এখানে পেয়ে যাবে। এখন নিয়ম হলো, এই জায়গায় যত ধরনের ফিক্সড আছে, অল ফিক্সড এক্সপেন্স, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং, মানে যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে সেটা তোমাকে এখানে যোগ করতে হবে। তো এটা যোগ করে মনে করো টাকাটা এখানে লিখলে উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে নিট অপারেটিং ইনকাম পেয়ে যাবে। এই জায়গায় একটা পার্থক্য বুঝতে হবে। অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের যে টাকাটা দেওয়া থাকবে, এটা শুধুমাত্র ভেরিয়েবলে আসে, মানে শুধুমাত্র এই ভেরিয়েবলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবলে আসে, কিন্তু এইটা দেখো তুমি ফিক্সডের মধ্যে আসে নাই, মানে অ্যাবজর্পশনে আসে নাই। অ্যাবজর্পশনে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা আসে না, কোথায় আসে? ভেরিয়েবলে আসে। আবার বলি যে অ্যাবজর্পশন কোস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা আসে না, আসে কোনটায়? ভেরিয়েবলে আসে, যেটা ওই শেষে। এটা কিন্তু আমি প্রয়োগ করে তোমাদের বোঝাবো। ওই অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিংয়ে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য দেখতে হয় যে অ্যাবজর্পশন কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট কত বের হলো আর ভেরিয়েবল কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট কত বের হলো, এটার ডিফারেন্সের টাকাটা এই জায়গায়। এখন কিভাবে? ওই যে দেখো, আমরা যে অ্যাবজর্পশন কোস্টিংয়ে অঙ্কের সমাধান করলাম, নিট ইনকামটা পাবো কোথায়? এই যে এই জায়গায়। আর ভেরিয়েবল কোস্টিংয়ে যে আমরা অঙ্কের সমাধান করব, নিট ইনকামটা কোথায় পাবো? এই যে এই জায়গায়। এই দুইটার পার্থক্য, ডিফারেন্স এখানে বের হবে। এখন ইনভেন্টরির পার্থক্যটা বের করতে হবে। যেমন ধরো অ্যাবজর্পশন কোস্টিংয়ে এই যে ক্লোজিং ইনভেন্টরি এর টাকা, এটা থেকে বিগিনিং ইনভেন্টরি এর টাকা বিয়োগ করতে হবে, এবং এইটা থেকে ক্লোজিং ইনভেন্টরি এর টাকা, এটা থেকে বিগিনিং ইনভেন্টরি এর টাকা, এটা বিয়োগ করতে হবে। অ্যাবজর্পশন কোস্টিংয়ে ইন্ডিং থেকে বিগিনিং বিয়োগ করে টাকা এখানে, ভেরিয়েবল কোস্টিংয়ে ইন্ডিং থেকে বিগিনিং বিয়োগ করে টাকা এখানে, বিয়োগ করলে পার্থক্য এখানে। আর রিকনসিলিয়েশন স্টেটমেন্টে এই যে এখানে নেট ইনকামের ডিফারেন্স এইটার সমান ইনভেন্টরির ডিফারেন্সটা হয়ে যাবে, মানে একই সমান হয়ে যাবে, কোনো পার্থক্য নেই, এক সমান হয়ে যাবে। বোঝাতে পেরেছি যে রিকনসিলিয়েশন স্টেটমেন্টে নেট ইনকামের পার্থক্য আর ইনভেন্টরির পার্থক্য সমান হয়ে যাবে, কোনো পার্থক্য হবে না এখানে। ওকে, তো এটা গেল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো একে একে তো দেখালাম সব কিছু, এখন প্রয়োগের পালা। ওকে, তো লক্ষ্য করো, শুরুতে পার্ট বি এর জন্য দুইটা ম্যাথ দিয়ে শুরু করব। তোমাদেরকে মূলত নিয়ম শিখতে হবে, বেসিক জানতে হবে। বেসিক জানলে, নিয়ম শিখলে যেটাই পরীক্ষায় আসুক ওইটা তোমরা পারবে ইনশাল্লাহ। তাহলে কি বলা হয়েছে প্রশ্নটার মধ্যে একটু ধীরে ধীরে আলোচনা করি। মেঘনা লিমিটেড প্রডিউস 25,000 ইউনিট অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 2021। মেঘনা লিমিটেড 25,000 ইউনিট উৎপাদন করেছে 2021 সালে। ইউনিট প্রোডাক্ট প্রডিউস মানে উৎপাদন করেছে। 20,000 ইউনিট ওয়ার সোল্ড, 20,000 ইউনিট বিক্রি করেছে, এর দ্য রেট টাকা 250 পার ইউনিট। কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, তো এই প্রোডাক্টের ব্যয়, মেটেরিয়াল টাকা লাগছে 7 লক্ষ টাকা, ডিরেক্ট লেবার 5 লক্ষ টাকা,
ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড লাগছে 1,50,000 আর ভেরিয়েবল লাগছে 1,25,000। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল 1,00,000, অল আর ফিক্সড, সম্পূর্ণ ফিক্সড। ইউ আর রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড। শুধুমাত্র ভেরিয়েবল কোস্টিং মেথডে তোমাকে প্রোডাকশন কোস্ট পার ইউনিটটা বাহির করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে আবার দেখো, প্রোডাকশন কোস্ট পার ইউনিট। এখন কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেমন এতক্ষণ তো আমরা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এটা আলোচনা করেছি এটা নিয়ে, যেখানে অ্যাবজর্পশনের জন্য আলাদা, ভেরিয়েবলের জন্য আলাদা আছে। ডিরেক্ট মেটেরিয়ালের যে টাকাটা, এটা শুধুমাত্র এটা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে যাবে। ডিরেক্ট লেবারের টাকাটা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে যাবে। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসবে না, এটাই পার্থক্য। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে বলা হয়েছে যে প্রোডাকশন কোস্ট পার ইউনিট, আগেই বলেছি যে ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম প্রোডাকশন, বলা হতে পারে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, বলা হতে পারে প্রোডাকশন কোস্ট পার ইউনিট। শুধুমাত্র ভেরিয়েবলটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে অ্যাবজর্পশন এটা তো আর আমার দেখার প্রয়োজন নাই। এখন ভেরিয়েবলে তিনটে আসে, কোন তিনটে আসে? ভেরিয়েবলে কোন তিনটে আসে? ডিরেক্ট মেটেরিয়াল আসবে, ডিরেক্ট লেবার আসবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আসবে। আমি কিন্তু এখানে প্রতি ইউনিটের ব্যয় বাহির করব, কোস্ট পার ইউনিট। কিন্তু আমার এই অঙ্কটার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো যে প্রতি ইউনিটের ব্যয় আসলে দেওয়া নেই, এটা এই যে মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এগুলোর টোটাল টাকাগুলো দেওয়া, প্রতি ইউনিটের ব্যয় দেওয়া নেই। যদি টোটাল টাকা দেওয়া থাকে তখন নিয়ম হলো প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটাকে। মনে করো একটা উদাহরণ দিই, যে আমার মেটেরিয়াল বাবদ ব্যয় হয়েছে 10,000 টাকা বা 1,000 টাকা ধরে নিলাম। আমি উৎপাদন করেছি 100 ইউনিট, তাহলে প্রতি ইউনিটে ব্যয় কত? এই 1,000 টোটাল টাকাকে 100 ইউনিট দ্বারা যে পরিমাণ উৎপাদন ভাগ করলেই তো প্রতি ইউনিটের ব্যয় পাওয়া যায়। এখন এখানে যে টোটাল ব্যয় আছে আর প্রডিউসড মানে প্রোডাকশন, উৎপাদন করা হয়েছে 25,000, 25,000 দ্বারা যদি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে তো প্রতি ইউনিটের ব্যয় চলে আসে, এটা ক্লিয়ার। আর মেটেরিয়ালের টাকা 7 লক্ষ আছে, 25,000 দ্বারা ভাগ করব। লেবারের টাকা 5 লক্ষ আছে, 25,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় নিয়ে আসবো। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড এটা তো আর আসে না ভেরিয়েবলে, কোনটা আনবো? শুধুমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,25,000-কে 25,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয়টা নিয়ে আসলেই তো অঙ্কের সমাধানটা হয়ে যায়। যেমন দেখো, মেটেরিয়াল টোটাল 7 লক্ষ ছিল, 25,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় 28 টাকা। লেবার 5 লক্ষ ছিল, 25,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় 20 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,25,000 ছিল, 25,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয় 5 টাকা। আর তো ফিক্সড ফ্যাক্টরি এটা তো এখানে আসে না, তো আসে না, আনার প্রয়োজন নেই। যোগ করে 53 টাকা পার ইউনিট প্রোডাকশন কোস্ট, 53 টাকা হয়ে গেল। কত সহজ! আচ্ছা, এই গেল একটা অঙ্ক পার্ট বি এর জন্য। এখন আরেকটা অঙ্ক দেখো, একটু বড় করে দেখাচ্ছি। বিগিনিং ইনভেন্টরি 10,000 টাকা, ইউনিটস প্রডিউসড 8,000 টাকা। বিগিনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুদার, ইউনিট প্রডিউসড যে পরিমাণ, বিগিনিং ইনভেন্টরি এখানে নেই, সরি। আর ইউনিট প্রডিউস হচ্ছে 10,000 আর ইউনিট সোল্ড হচ্ছে 8,000। তারপর সেলিং প্রাইস পার ইউনিট 500 টাকা। ম্যানুফ্যাকচারিং কোস্ট আলাদা করে দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং কোস্ট বা প্রোডাকশন কোস্ট যে কোনোটা দেওয়া থাকতে পারে। ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটের ব্যয় এখানে দেওয়া আছে 120 টাকা। তার মানে প্রতি ইউনিটের ব্যয় দেওয়া আছে, আমাদেরকে আর প্রোডাকশন দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই। ডিরেক্ট লেবার কোস্ট পার ইউনিট 140 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট 50 টাকা। তাহলে মেটেরিয়ালও দেওয়া আছে, লেবারও দেওয়া আছে, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টাকাটা মানে উপরে খরচের টাকাটাও দেওয়া আছে 50 টাকা। কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা ফিক্সড যেটা বলা হলো, এইটার মধ্যে আবার পার ইউনিট কথাটা উল্লেখ নেই। আবার টোটাল 6 লক্ষ টাকা দেওয়া আছে যেহেতু, তার মানে এটা টোটাল টাকা। রিকোয়ার্ড ডিটারমাইন দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং, ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং। ইউনিট প্রোডাক্ট মানে প্রতি ইউনিটের ব্যয় বাইর করার জন্য বলা হয়েছে।
অ্যাবজর্পশন কোস্টিংয়ে, ভেরিয়েবল কোস্টিং, দুইটা কোস্টিংয়ে। যেহেতু শুধুমাত্র প্রোডাকশন কোস্ট বাইর করার জন্য বলা হয়েছে, আলাদাভাবে তো আর কোনো কিছু আমার দেখার প্রয়োজন নাই। আমি শুধু এইভাবেই কাজটা করব যে অঙ্কের মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল আছে, আমি অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টা নিয়ে আসবো। ডিরেক্ট লেবার আছে, অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে নিয়ে আসবো। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে, অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে চলে আসবে। ফিক্সডের যে টাকাটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসবে, প্রতি ইউনিটের ব্যয় ভেরিয়েবলে আর আসবে না। তারপর আমি টাকাটা যোগ করলেই হয়ে যাবে। দেখা গেছে বর্তমান অঙ্কের মধ্যে যে ফিক্সড ফ্যাক্টরি টোটালের টাকা আছে, এখন প্রতি ইউনিটের ব্যয় তো আমাকে এখানে নিতে হবে। কি করতে পারি? সমস্যা নেই, আমি প্রোডাকশন দ্বারা ভাগ করে যে 6 লক্ষ টাকা আছে ওইটাকে প্রোডাকশন দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয়টা অ্যাবজর্পশনে আমি বসিয়ে দিলেই তো হয়ে যায়। তো লক্ষ্য করো, এখন আমি মেটেরিয়ালের টাকা উভয়টাতে বসাবো 120, লেবারের টাকা উভয়টাতে বসাবো 140, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টাকা উভয়টাতে বসাবো 50, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টাকা 6 লক্ষকে আমি ইউনিট প্রডিউসড যেটা আছে এই 10,000 দ্বারা ভাগ করে তারপর শুধুমাত্র অ্যাবজর্পশনে বসাবো। এই যে দেখো, ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাকশন কোস্ট আন্ডার, এটা অ্যাবজর্পশন কোস্টিংয়ে আর এটা ভেরিয়েবল কোস্টিংয়ে। ডিরেক্ট মেটেরিয়ালের টাকা এটা অ্যাবজর্পশনে 120 আর ভেরিয়েবল 120। মেটেরিয়ালের টাকাটা অ্যাবজর্পশনও নিয়ে আসলাম, ভেরিয়েবলও নিয়ে আসলাম। ডিরেক্ট লেবার এটার টাকা 140, এটা তো নিয়ে আসলাম, এইটাতেও নিয়ে আসলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্টের টাকা 50, এটা এখানেও নিয়ে আসলাম, অ্যাবজর্পশনে নিয়ে আসলাম, ভেরিয়েবলও নিয়ে আসলাম। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কোস্ট 6 লক্ষ টাকাকে প্রোডাকশন 10,000 দ্বারা ভাগ করে, এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তো শুধুমাত্র অ্যাবজর্পশনে নিয়ে আসলাম, শেষ। এখন ইউনিট প্রোডাকশন কোস্ট টাকা এখানে 370 টাকা যোগ করে নিও, আর এখানে হচ্ছে 310 টাকা, এই তো উত্তর। তো এগুলা যখন আমরা ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন কোস্টিং, ভেরিয়েবল কোস্টিংয়ে তৈরি করব, তখন অ্যাবজর্পশনে এই টাকাটা যাবে আর ভেরিয়েবলে এই টাকাটা যাবে। এখন আজকের ক্লাসে এতটুকু তোমরা প্র্যাকটিস করো, বেসিকটা জানো, এগুলা খাতা কলমে নোট করো, এই দুইটা অঙ্কেরও সমাধান করো। পরের ক্লাসে একেবারে প্রিমিয়াম লেভেলের ম্যাথগুলো তোমাদের বোঝানো হবে, সহজ পদ্ধতিতে বোঝানো হবে। আরও মাত্র একটা দুইটা ক্লাস করলে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার সম্পর্কে ধারণা হয়ে যাবে। তারপরেও তো বেশ কিছু লাইভ ক্লাস আমাদের এই চ্যাপ্টার থেকে করতে হবে। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য। আর ক্লাসটা রেকর্ডেড থাকবে তোমাদের ড্রাইভে, যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছো এটা ড্রাইভে পাবে।